আজকে আমরা চ্যাপ্টার 3 শুরু করব। চ্যাপ্টার 3 তে আমাদের দুইটা টপিক আছে, একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। আমাদের দুইটা টপিক আছে, তো আজকে আমরা নোডাল অ্যানালাইসিসটা দেখব। তো নোডাল অ্যানালাইসিসটা কি বা কেন ইউজ করা হয়, এইটা হচ্ছে নোড ভোল্টেজের ভ্যালুটা বের করার জন্য আমাদের একটা টেকনিক। আমরা যদি নোড ভোল্টেজের ভ্যালুটা বের করতে চাই, আচ্ছা, আমাদের দুই ধরনের ভোল্টেজ থাকে। একটা হচ্ছে এলিমেন্ট ভোল্টেজ। আমাদের দুই ধরনের ভোল্টেজ থাকে, একটাকে বলা হয় হচ্ছে এলিমেন্ট ভোল্টেজ, আর একটা হচ্ছে নোড ভোল্টেজ। আচ্ছা, এলিমেন্ট ভোল্টেজ কি বা নোড ভোল্টেজ কি? এইখানে যে রাইট সাইডে যে সার্কিটটা আছে, এখানে যদি খেয়াল করি, R2 এর অ্যাক্রসে আমার একটা ভোল্টেজ ড্রপ হবে, ধরে নিই সেটা V2। R2 কি? R2 হচ্ছে আমার একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট। তো এই ইলেকট্রিক্যাল এলিমেন্টে আমার যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এলিমেন্ট ভোল্টেজ। মানে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে আমরা যে ভোল্টেজটা পাবো, সেটাকে বলা হবে হচ্ছে এলিমেন্ট ভোল্টেজ। আর নোড ভোল্টেজ কাকে বলে? নোড ভোল্টেজ নাম শুনেই বোঝা যায় যে নোডের যে ভোল্টেজটা, সেটাকেই বলা হয় নোড ভোল্টেজ। ফর এক্সাম্পল, আমি যদি এই সার্কিটটা খেয়াল করি, এখানে 3টা নোড আছে। এটা একটা নোড, আপনারা যদি এটা বের করেন তাহলে দেখবেন এখানে আরেকটা নোড, এখানে আরেকটা নোড আছে। ধরে নেই এই নোডের নাম হচ্ছে এ নোডে কি আমি একটা ভোল্টেজ পাবো, সেটাকে আমি বলতেছি হচ্ছে VA সাপোজ। তো এখানে VA হচ্ছে নোড ভোল্টেজ। তো কোন একটা নোডে আমি যে ভোল্টেজটা পাই, যেমন এখানে হচ্ছে এ নোড, এটা ধরেন বি নোড, এই নোডে আমি একটা ভোল্টেজ পাবো, এই নোডে আমি আরেকটা ভোল্টেজ পাবো। তো নোডে আমি যে ভোল্টেজটা পাবো সেগুলাকে বলা হয় হচ্ছে নোড ভোল্টেজ। আর এলিমেন্ট ভোল্টেজ কাকে বলা হয়? আর এলিমেন্ট ভোল্টেজ বলা হয় হচ্ছে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে আমি যে ভোল্টেজটা পাই। তো নোডাল অ্যানালাইসিস, এই টেকনিকটা অ্যাপ্লাই করা হয় হচ্ছে নোড ভোল্টেজের ভ্যালুগুলাকে বের করার জন্য। তো নোড ভোল্টেজ কি? কোনো একটা নোডে যে আমরা ভোল্টেজটা পাই সেটাকে বলা হয় নোড ভোল্টেজ। তো এটা কিছু মানে এই টেকনিকটার কিছু স্টেপ আছে। তো এখানে টোটাল 4টা স্টেপ লেখার কথা। তো আমরা যখন নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, তখন আমাদেরকে এই 4টা স্টেপ অবশ্যই ফলো করতে হবে। তো আমরা দেখি যে আমরা কিভাবে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে কোনো একটা সার্কিটে নোড ভোল্টেজের ভ্যালুগুলোকে বের করতে পারি। তো আমরা শুরু করব একটা ম্যাথ দিয়ে। আমরা হচ্ছে ম্যাথ দিয়ে নোডাল অ্যানালাইসিসটা বুঝার ট্রাই করব। তো আমরা প্রথম ম্যাথটাতে চলে যাই। এটা হচ্ছে এক্সাম্পল 3.1। এটার কোশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট দ্য নোড ভোল্টেজ ইন দ্য ফলোইং সার্কিট। তার মানে এই সার্কিটে আমাকে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে নোড ভোল্টেজের ভ্যালুগুলোকে বের করতে হবে। নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে নোড ভোল্টেজের ভ্যালুগুলোকে বের করতে হবে। তো আমরা স্টেপ ওয়াইজ দেখি। প্রথম স্টেপটা কি? নোডাল অ্যানালাইসিসের প্রথম স্টেপটা হচ্ছে আইডেন্টিফাই অল নোডস অ্যান্ড এসেনশিয়াল নোডস। মানে আমার যে গিভেন সার্কিটটা থাকবে, সেটা থেকে আমাকে প্রথমে নোডগুলাকে চুজ করতে হবে, তারপরে এসেনশিয়াল নোডগুলাকে চুজ করতে হবে। তো নোড কি? নোড তো আমরা সবাই বের করতে পারি। আমি যদি বলি যে আপনারা বের করেন এই সার্কিটে কয়টা নোড আছে, তাহলে আপনারা দেখবেন এই সার্কিটে 3টা নোড আছে। যেমন এখানে একটা নোড আছে, এটাকে নাম দিলাম নোড 1। এখানে আরেকটা নোড আছে,
একে নাম দিলাম হচ্ছে নোড 2। আবার নিচে আরেকটা নোড আছে, এটাকে নাম দিলাম নোড 3। তো আমার এখানে কয়টা নোড আছে? আমার এখানে 3টা নোড আছে। নোডগুলাকে আমি আইডেন্টিফাই করলাম। তারপর কি করতে হবে? এসেনশিয়াল নোডগুলাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এসেনশিয়াল নোডগুলা কি? এসেনশিয়াল নোড হচ্ছে সেই সকল নোড যেই সকল নোডে কানেক্টেড ব্রাঞ্চেসের সংখ্যা 3 বা 3-এর বেশি। এটার মানে কি? এসেনশিয়াল নোডস হচ্ছে সেই সকল নোড যেই সকল নোডে কানেক্টেড ব্রাঞ্চের সংখ্যা বা কানেক্টেড এলিমেন্টের সংখ্যা 3 বা 3-এর বেশি। যেমন আমি যদি নোড 1 এর কথা চিন্তা করি, নোড 1 এর সাথে নোড 1 এর ক্ষেত্রে কানেক্টেড ব্রাঞ্চের সংখ্যা কত? আচ্ছা, কানেক্টেড ব্রাঞ্চ কি? কানেক্টেড ব্রাঞ্চ হচ্ছে এই নোডের সাথে আমার কয়টা এলিমেন্ট কানেক্টেড আছে। কানেক্টেড ব্রাঞ্চ না বলে আমরা কানেক্টেড এলিমেন্টও বলতে পারি, দুইটা আসলে সেম জিনিসকে বোঝায়। আচ্ছা, নোড 1 এর সাথে কয়টা এলিমেন্ট কানেক্টেড আছে? এই দেখেন, নোড 1 এর সাথে 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আছে, 4 ওহম একটা রেজিস্টর আছে, আবার 2 ওহম আরেকটা রেজিস্টর আছে। তো নোড 1 এর ক্ষেত্রে কানেক্টেড ব্রাঞ্চের সংখ্যা কত হবে? কানেক্টেড ব্রাঞ্চের সংখ্যা হবে হচ্ছে 3। তো যেহেতু এখানে কানেক্টেড ব্রাঞ্চের সংখ্যা 3 বা 3-এর সমান, এই জন্য আমি বলতে পারি যে আমার নোড 1টা একটা এসেনশিয়াল নোড। সিমিলারলি আমি যদি নোড 2 এর কথা চিন্তা করি, এখানে কানেক্টেড এলিমেন্টের সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। যেহেতু নোড 2 এর ক্ষেত্রে কানেক্টেড এলিমেন্ট বা ব্রাঞ্চের সংখ্যা 3 বা 3-এর বেশি, যেমন এই ক্ষেত্রে 4, তাইলে আমরা বলতে পারি নোড 2টাও একটা এসেনশিয়াল নোড। এবং নোড 3 এর ক্ষেত্রে যদি চিন্তা করেন, নোড 3 এর ক্ষেত্রে কানেক্টেড ব্রাঞ্চের সংখ্যা কত? 1, 2, 3। তো আমরা বলতে পারি নোড 3ও একটা এসেনশিয়াল নোড। তো আমার নোডাল অ্যানালাইসিসের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমার সার্কিটের নোডগুলাকে আইডেন্টিফাই করতে হবে। নোডগুলাকে আইডেন্টিফাই করার পর সেই নোডগুলার ভিতর থেকে আমাকে এসেনশিয়াল নোডগুলাকে চুজ করতে হবে। এসেনশিয়াল নোড কি? এসেনশিয়াল নোড হচ্ছে সেই সকল নোড যাদের কানেক্টেড এলিমেন্টের সংখ্যা 3 বা 3-এর বেশি হবে। 3 বা 3-এর বেশি হলেই আমরা তাদেরকে বলতেছি হচ্ছে এসেনশিয়াল নোড। তো এই সার্কিটের ক্ষেত্রে আমার এসেনশিয়াল নোড কে কে? এই সার্কিটের ক্ষেত্রে আমার 1ও এসেনশিয়াল নোড, 2ও এসেনশিয়াল নোড এবং 3ও এসেনশিয়াল নোড। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে এসেনশিয়াল নোডগুলার ভিতর থেকে আমাকে হচ্ছে রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোডকে চুজ করতে হবে। এসেনশিয়াল নোডগুলার ভিতর থেকে রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোডকে চুজ করতে হবে। আচ্ছা, নর্মালি আমাদের বইয়ের ম্যাথগুলাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমার সার্কিটের নিচের দিকে যে নোডগুলা থাকবে, নিচের দিকে যে নোডটা থাকবে তাকে আমরা ধরবো হচ্ছে রেফারেন্স নোড। যেমন এখানে এসেনশিয়াল নোড আছে 3টা, কি কি? 1, 2, 3। এই 3টা এসেনশিয়াল নোডের ভিতরে দেখবেন যে নোড 3টা আমার সার্কিটের নিচের দিকে আছে। তো নর্মালি এই নোডাল এই বইয়ে ম্যাথগুলো এভাবে সলভ করা হয়েছে যে সার্কিটের
নিচের দিকে যে এসেনশিয়াল নোডটা আছে তাকে রেফারেন্স নোড হিসেবে চুজ করা হয়, RN ফর রেফারেন্স নোড। আর যে বাকি বাকি এসেনশিয়াল নোডগুলা থাকে তাদেরকে চুজ করা হয় হচ্ছে নন রেফারেন্স নোড হিসেবে। তো আমি যদি এখানে লিখি আমার এই সার্কিটটাতে নোড আছে কয়টা, নোডস আছে হচ্ছে 3টা। কি কি সেটা? নোড 1, নোড 2, নোড 3। এই নোডগুলোর ভিতর থেকে আমাকে সিলেক্ট করতে হবে বা চুজ করতে হবে এসেনশিয়াল নোড। আচ্ছা, এসেনশিয়াল নোড কারা? যেই সকল নোডে কানেক্টেড এলিমেন্টের সংখ্যা 3 বা 3-এর বেশি। এই সার্কিটের ক্ষেত্রে এসেনশিয়াল নোড কারা কারা হবে? এগেইন 1, 2 আর 3। আচ্ছা, তারপরে এসেনশিয়াল নোডগুলোর ভিতর থেকে আমাকে চুজ করতে হবে রেফারেন্স নোড। আর একটা হচ্ছে নন রেফারেন্স নোড। আচ্ছা, রেফারেন্স নোড কাকে ধরবো? যেই নোডটা আমার সার্কিটের নিচের দিকে থাকবে ইউজুয়ালি তাকে হচ্ছে রেফারেন্স নোড হিসেবে চুজ করা হয়, কিন্তু এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে নোড 1 কে রেফারেন্স নোড হিসেবে ধরতে পারেন, বাট আপনি যেহেতু বইয়ের ম্যাথগুলো সলভ করবেন, বইয়ের প্রসিডিওরটা ফলো করবেন, তো আমার সাজেশন হচ্ছে সার্কিটের নিচের দিকে বা গ্রাউন্ডের কাছে যে নোডটা থাকবে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে রেফারেন্স নোড। তো এই সার্কিটটার ক্ষেত্রে, লেফটের সার্কিটটার ক্ষেত্রে রেফারেন্স নোড ধরে নিলাম 3। তাইলে বাকি যেই এসেনশিয়াল নোডগুলা থাকবে, যেমন এটার ক্ষেত্রে হচ্ছে 1 আর 2, বাকি যে এসেনশিয়াল নোডগুলা থাকবে সেটা হয়ে যাবে আমার নন রেফারেন্স। তো আমার নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এই জিনিসগুলো আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো আইডেন্টিফাই করার কাজটাই আমার স্টেপ 1 এর ভিতরে পড়ে যাচ্ছে। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের কিন্তু রেসপন্স করতে হবে, আদারওয়াইজ আমি বুঝবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা স্টেপ 2 তে চলে যাই। ম্যাম, রেফারেন্স নোড আর নন রেফারেন্স নোড একবার একটু বলেন তো ম্যাম, রেফারেন্স নন রেফারেন্স। আচ্ছা, এখানে এসেনশিয়াল নোড হচ্ছে 3টা, 1, 2, 3। জি ম্যাম, 3 বা 3-এর বেশি থাকলেই এসেনশিয়াল নোড। হ্যাঁ, 3 বা 3-এর বেশি থাকলেই তাদেরকে আমরা বলতেছি হচ্ছে এসেনশিয়াল নোডস। তো এই 3টা হচ্ছে এসেনশিয়াল নোড। এই এসেনশিয়াল নোডগুলোর ভিতর থেকে আমাকে একটা নোডকে সিলেক্ট করতে হবে রেফারেন্স নোড হিসেবে। একটা নোডকে সিলেক্ট করতে হবে রেফারেন্স নোড হিসেবে। তো এই সার্কিটে খেয়াল করেন, এটা হচ্ছে নোড 1, এটা হচ্ছে নোড 2, আর এটা হচ্ছে নোড 3। তো এই 3টা নোডের ভিতর, এই 3টা এসেনশিয়াল নোডের ভিতরে নোড 3টা আমার সার্কিটের গ্রাউন্ডের কাছে বা একদম নিচের দিকে যে নোডটা, সেটা হচ্ছে নিচের দিকে যে এসেনশিয়াল নোডটা সেটার নাম হচ্ছে 3। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এসেনশিয়াল নোডগুলোর ভিতর থেকে যেই নোডটা আমার সার্কিটের নিচে বা গ্রাউন্ডের সাথে কানেক্টেড সেটাকে ধরে নিব হচ্ছে রেফারেন্স নোড। সেটাকে ধরে নিব রেফারেন্স নোড। তাইলে নন রেফারেন্স নোড কোনটা হবে? বাকি যে এসেনশিয়াল নোডগুলো আছে, যেমন এই ক্ষেত্রে 1 আর 2, তারা হয়ে যাবে নন রেফারেন্স নোড। নন রেফারেন্স। তো এটা হচ্ছে আমাদের স্টেপ 1।
ম্যাম নিচের দিকে যদি দুইটা নোট থাকে সেক্ষেত্রে কি ম্যাম রেফারেন্স নোট একটাই হবে? হ্যাঁ, রেফারেন্স নোট সবসময় একটা হবে। এটা কি ম্যাম যেটা আমরা মানে লাস্টে কাউন্ট করব ওইটা ধরে নিতে হবে? না, লাস্টে কাউন্ট করব সেটা না, সেই নোটটা যেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড অথবা আমার সার্কিটের নিচের দিকে কানেক্টেড এবং হচ্ছে রেফারেন্স নোট দেখবেন বা গ্রাউন্ডের সাথে যে নোটটা কানেক্টেড থাকে সেটা একটাই হবে সংখ্যায়, কখনো একের বেশি আসবে না। আচ্ছা। আর যদি একের বেশি আসে, সামহাউ যদি একের বেশি আসে, তাহলে এদের ভিতরে যে কোনো একটাকে আমি রেফারেন্স নোট হিসেবে সিলেক্ট করব। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে assign voltages to the reference node and non-reference node, set voltage 0 for the reference node। এর মানে হচ্ছে তুমি স্টেপ 1 এ যতগুলা রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোডকে সিলেক্ট করলা তাদেরকে তুমি একটা ভোল্টেজের ভ্যালু অ্যাসাইন করবে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা নন রেফারেন্স নোড যার নাম হচ্ছে 1। তো এই নোডের ক্ষেত্রে আমি ধরে নিই এই নোডের ভোল্টেজের ভ্যালু হচ্ছে V1। নোড নাম্বার 2 হচ্ছে আমার আরেকটা নন রেফারেন্স নোড। তো ধরে নিই নোড নাম্বার 2 এর ভোল্টেজের ভ্যালু হচ্ছে V2। এই দুইটা হচ্ছে নন রেফারেন্স নোড। আর রেফারেন্স নোড কি? রেফারেন্স নোড হচ্ছে নোড নাম্বার 3। এই নোডে আমি যে ভোল্টেজটা পাবো সেটার নাম ধরে নিচ্ছি V3। এই যে এটাই আমরা এখানে বলছি যে অ্যাসাইন ভোল্টেজেস টু দ্য রেফারেন্স নোড অ্যান্ড নন রেফারেন্স নোড। মানে আমার হচ্ছে যতগুলো রেফারেন্স নোড নন রেফারেন্স নোড আছে তাদের সবাইকে আমি একটা ভোল্টেজ অ্যাসাইন করব। তারপরে কাজ হচ্ছে সেট ভোল্টেজ 0 ফর দ্য রেফারেন্স নোড। সেট ভোল্টেজ 0 ফর দ্য রেফারেন্স নোড এর মানে হচ্ছে আমার যে রেফারেন্স নোডটা আছে সেটার ভোল্টেজের ভ্যালুকে 0 হিসেবে সেট করো। থ্রিটা হচ্ছে আমার রেফারেন্স নোড, এটার ভোল্টেজের ভ্যালুটাকে আমি ধরতেছি V3, এটার ভ্যালুটাকে আমি অ্যাসাইন করব হচ্ছে 0 হিসেবে। তো স্টেপ 2টা যদি আমি আবার বলি, আমার যে নন রেফারেন্স নোড এবং রেফারেন্স নোডগুলো আছে তাদেরকে আমি ভোল্টেজ অ্যাসাইন করলাম V1, V2 এবং V3। তারপর যেটা করলাম সেটা হচ্ছে আমার যে রেফারেন্স নোড থাকে তার ভোল্টেজের ভ্যালু হিসেবে 0 অ্যাসাইন করলাম। রেফারেন্স নোডের ভোল্টেজের ভ্যালু হিসেবে আমি 0 অ্যাসাইন করলাম। আচ্ছা, এটা আমার স্টেপ 2 এর কাজ। এতটুকু হচ্ছে স্টেপ 2 পর্যন্ত। আচ্ছা, স্টেপ 3টা কি? স্টেপ 3টা হচ্ছে অ্যাপ্লাই KCL টু ইচ অফ দ্য নন রেফারেন্স। স্টেপ 3টা হচ্ছে আমার যে নন রেফারেন্স নোডগুলো আছে সেখানে এখন আমাকে KCL অ্যাপ্লাই করতে হবে। নন রেফারেন্স নোডগুলোতে আমাকে KCL অ্যাপ্লাই করতে হবে। তার মানে নোড 1 এবং নোড 2 তে আমাকে এখন KCL অ্যাপ্লাই করতে হবে। তো আমার নোডাল অ্যানালাইসিসের এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। এই স্টেপটা যদি ঠিকঠাক লিখতে পারেন তাইলেই আপনার হচ্ছে ম্যাথটা আপনি ঠিকঠাক বের করতে পারবেন। তো স্টেপ 3টা কি? স্টেপ 3টা হচ্ছে নন রেফারেন্স নোডগুলোতে KCL অ্যাপ্লাই করতে হবে।
ম্যাম রেফারেন্স নোটটা কি এসেনশিয়াল হতে হবে? হ্যাঁ, রেফারেন্স নোটটা এসেনশিয়াল হতে হবে। এসেনশিয়াল নোটগুলোর ভিতর থেকেই আপনি আসলে রেফারেন্স নোটকে সিলেক্ট করবেন। যদি ম্যাম গ্রাউন্ড না থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো কোনটাকে সিলেক্ট করব? হ্যাঁ, যে কোনোটাকে ধরতে পারেন, বাট হচ্ছে গ্রাউন্ড যদি দেওয়া নাও থাকে তাহলে আমার সাজেশন হচ্ছে নিচের দিকে, মানে আমার সার্কিটের নিচের দিকে যে নোটটা আছে সেটাকে আমি রেফারেন্স নোট ধরবো। কিন্তু এটা এটা হচ্ছে স্ট্রিক্ট কোনো রুল না, আপনি চাইলে অন্য নোটগুলাকেও এসেনশিয়াল রেফারেন্স নোট হিসেবে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা কি করব, আমার নন রেফারেন্স নোটগুলাতে কেসিএল অ্যাপ্লাই করব। তো এখানে নন রেফারেন্স নোট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নোট 1 আর একটা হচ্ছে নোট 2। তো আমরা এখন নোট 1 এ কেসিএল অ্যাপ্লাই করব। আচ্ছা, নোট 1 এ যদি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল কি? কেসিএল হচ্ছে আমার কোন একটা নোডে যে পরিমাণ কারেন্ট এন্টার করে সেটার সাম হচ্ছে ওই নোডটা থেকে যে পরিমাণ কারেন্ট লিভ করবে তার সামেশনের সমান। আচ্ছা, এখন আমরা নোড 1 এ কেসিএল অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো কেসিএল হচ্ছে কোনো একটা নোডে যে পরিমাণ কারেন্ট এন্টার করে তার সাম হচ্ছে ওই নোডটা থেকে যে পরিমাণ কারেন্ট লিভ করে তার সামের সমান। এই স্টেপটা সবাই খুব ভালো করে খেয়াল করেন। নোড 1 এ কয়টা হচ্ছে কানেক্টেড এলিমেন্ট আছে? একটা, দুইটা, তিনটা। তো আমরা যদি উপরের এলিমেন্টটার কথা চিন্তা করি, এখানে দেখেন উপরের এলিমেন্টটা নেই। এখানে কি হচ্ছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স থেকে কারেন্ট কি করতেছে, আমার নোড 1 এ এন্টার করতেছে। ডিরেকশনটা দেখেন, 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স থেকে কারেন্ট কি করতেছে, আমার নোড 1 এ এন্টার করতেছে। তো আমরা কি করব, 5 কে আমি এন্টারের পোর্শনে বসাই দিব। কারণ কি? কারণ হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স থেকে আমার কারেন্টটা কি করতেছে, কারেন্টের ডিরেকশনটা যদি দেখেন, কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এদিকে। তো কারেন্ট কি করতেছে, আমার নোড 1 এ এন্টার করতেছে, তাই আমি এন্টার পোর্শনে 5 অ্যাম্পিয়ারকে বসাই দিলাম। আচ্ছা, 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের কাজ শেষ। এরপরে কে আসে? এরপরে আসে হচ্ছে 4 ওহমের রেজিস্টর। এখন প্রবলেম হচ্ছে আমার কারেন্ট নোড 1 থেকে লিভ করতেছে নাকি নোড 1 এ এন্টার করতেছে, এটার কোনো ইনফরমেশন আমার এখানে দেওয়া নাই। যেমন 5 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে কি ডিরেকশনটা দেওয়া ছিল, কিন্তু 4 ওহমের ক্ষেত্রে বা এই এলিমেন্ট 4 ওহমের ক্ষেত্রে আমার কোনো ইনফরমেশন দেওয়া নাই। যখন কোনো ইনফরমেশন, কারেন্টের ইনফরমেশন দেওয়া থাকবে না যে কারেন্টটা আমার এই ব্রাঞ্চের ক্ষেত্রে কারেন্টটা আমার নোড 1 এ এন্টার করবে নাকি নোড 1 থেকে লিভ করবে, এরকম কোনো ইনফরমেশন যদি দেওয়া না থাকে তাইলে আমরা ধরে নিব যে আমার নোড 1 থেকে কারেন্টটা লিভ করতেছে। ধরে নিব এই 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 ব্রাঞ্চে আমার যে কারেন্টটা সেটা কি হবে, নোড 1 থেকে লিভ করবে। ধরে নেই
এখান দিয়ে যে কারেন্টটা লিভ করবে তার নাম হচ্ছে I4। তাহলে I4টা আমি কই বসাবো? I4টা বসাবো হচ্ছে লিভের জায়গায়। আচ্ছা, এবার আসতেছে কি? এবার আসতেছে এই এলিমেন্টটা 2 ওহম। 2 ওহমের ক্ষেত্রেও কারেন্টের কোনো ইনফরমেশন দেওয়া নাই যে 2 ওহমের ভিতর দিয়ে কারেন্ট আমার নোড 1 এ এন্টার করবে না নোড 1 থেকে লিভ করবে। যখন কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না তখন আমি ধরে নিব এই ব্রাঞ্চ নোড 1 থেকে আমার কারেন্টটা কি করবে? লিভ করবে। এবং আমি ধরে নিই কারেন্টের ভ্যালুটা হচ্ছে I2। তো I2টা কি করবে? নোড 1 থেকে লিভ করবে। তো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা ঠিকঠাক লিখতে পারা। ধরেন আপনাদের এক্সামে নোডাল অ্যানালাইসিস আসলো, সাপোজ সেটার মার্কস হচ্ছে 5। আপনি যদি ইকুয়েশনটা ঠিকঠাক লিখতে পারেন তাইলে আপনি 5-এর ভিতর 3 পাবেন, আর বাকি 2 থাকবে আপনার হচ্ছে ক্যালকুলেটরে হিসাব করা। তো ইকুয়েশনটা যদি ঠিকঠাক লিখতে পারেন, ইকুয়েশনটা ঠিকঠাক লিখতে পারাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো স্টেপ 3টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে কি করে আমরা ইকুয়েশনটা লিখি? ইকুয়েশনটা আমরা কিভাবে লিখতেছি যে আমার কারেন্টের ইনফরমেশন যদি কোনো দেওয়া না থাকে যে কারেন্টটা লিভ করতেছে নাকি এন্টার করতেছে, এই ইনফরমেশন যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব যে কারেন্টটা ওই নোডটা থেকে লিভ করতেছে। এটা আমরা ধরে নিয়ে কাজ করব। তো সেইভাবে আমরা নোড 1 এ কেসিএল অ্যাপ্লাই করলাম। কেসিএল অ্যাপ্লাই করার পর আমরা ইকুয়েশনটা পাচ্ছি 5 = I4 + I2। আচ্ছা, এখন আমরা ওহমস ল এর আরেকটা ফর্ম দেখব, যে আমরা ওহমস ল যেভাবে জানি আমরা একটু অন্যভাবে ওহমস লটাকে লিখব। আচ্ছা, আমরা যদি এই পোর্শনটুকুতে ওহমস ল অ্যাপ্লাই করি তাইলে আমরা কি লিখতে পারি? ওহমস ল লিখতে পারি। আচ্ছা, এটা আই হবে। তো এখানে যদি ওহমস ল অ্যাপ্লাই করি তাইলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি V = I × R। আচ্ছা, এখন দেখেন V1 এর লেফট সাইডে আমার যেই হচ্ছে ভোল্টেজটা ছিল সেটার ভ্যালু হচ্ছে V1, আর V এর রাইট সাইডে আমার যে ভোল্টেজের ভ্যালুটা ছিল সেটা হচ্ছে V2। সাপোজ আমি ধরে নেই V1 এর ভ্যালু হচ্ছে 5 ভোল্ট। 5 ভোল্ট 5 ভোল্টের ধরেন 5 ভোল্টের ভিতরে 2 ভোল্টেজ আমার এখানে ড্রপ হয়ে গেল। তাইলে রিমেইনিং ভোল্টেজ কত? রিমেইনিং ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। আবার একটু বলি, 5 ভোল্ট নিয়ে আমি যাত্রা শুরু করলাম, এই রেজিস্টরের অ্যাক্রসে আমার 2 ভোল্টেজ ড্রপ হয়ে গেল। তাহলে V2 তে আমার থাকবে কত? V2 তে থাকবে হচ্ছে 3 ভোল্ট। তাইলে আমি এখানে V = কত লিখতে পারি? V = লিখতে পারি V1 - V2 = I × R। কেন? কারণ V = লিখতে পারি আমি V1 - V2। এখানে দেখেন 5 ভোল্ট থেকে আমার 2 একক ড্রপ হয়ে গেলে বাকি থাকবে হচ্ছে 3। আচ্ছা, এখানে 5টা কত? 5 হচ্ছে V1, 2 কত? 2 হচ্ছে V,
আর 3 কত, 3 হচ্ছে V2। তো এখান থেকে আমি V এর ভ্যালুটা কত পাই, এখানে V এর ভ্যালুটা পাই হচ্ছে V1 মাইনাস V2। তো এই জিনিসটাই আমি এখানে বসাই দিলাম, যে ওহমস লয়ে আমি V এর পরিবর্তে কি লিখতে পারি, V এর পরিবর্তে লেফটের ভোল্টেজ লিখতে পারি মাইনাস তার রাইটের ভোল্টেজটা লিখতে পারি। আমি সেই কাজটাই করলাম। তাইলে I এর ভ্যালুটা কত হবে, I এর ভ্যালুটা হবে হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই R। তো এটা হচ্ছে আমাদের নতুন ওহমস ল, নতুন না মানে ওহমস লটাকে আমরা একটু মডিফাই করে লিখলাম। এটা হতে পারে ওহমস ল অথবা এটা হতে পারে। তো এই জিনিসটাই আমি এখন নোডাল অ্যানালাইসিসে অ্যাপ্লাই করব। তো এটা কিভাবে আসে, এটা কি সবাই বুঝতে পারছি? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। নোডাল অ্যানালাইসিসের স্টেপ 3টা খুবই ইম্পর্টেন্ট। স্টেপ 3টা যদি বুঝেন তাইলে নোডাল অ্যানালাইসিসের যে কোনো ম্যাথ সলভ করা যাবে। এই জিনিসটা বুঝছি সবাই? জি ম্যাম। এখন এই সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন দেখেন I4 এর বদলে আমি হচ্ছে ওহমস ল এর এই রুলটা অ্যাপ্লাই করতে পারি। মানে I4 এর বদলে আমি V সমৃদ্ধ একটা ইকুয়েশন কে I4 দিয়ে রিপ্লেস করব। তো এটা দেখি যে এখানে কি আমরা লিখতে পারি। এটা হচ্ছে, এটা ছিল আমার V1। এই ওয়ান নোডের আমার যে ভোল্টেজের ভ্যালুটা সেটাকে ধরে নিচ্ছি V1, আর 2 নোডে আমার যে ভোল্টেজের ভ্যালুটা ছিল সেটাকে আমি ধরে নিচ্ছি V2। তাইলে দেখেন I4 এর বদলে আমি লিখতে পারি, সবাই ভালো করে খেয়াল করেন, I4 এর বদলে লেখা যাবে, আমি যদি এই রুল অনুযায়ী লিখতে চাই, এই রুল অনুযায়ী যদি লিখতে চাই তাহলে I4 এর বদলে লেখা যাবে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4। কারণ কি, এখানে R এর ভ্যালু হচ্ছে 4। তো I4 এর বদলে আমি লিখতে পারি I4 টা স্টার্ট করতেছে V1 থেকে, I4 টা এন্ড করতেছে V2 তে, আর রেজিস্টরের ভ্যালু কত, 4। তো I4 এর বদলে আমি লিখতে পারি হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4 প্লাস I2 এর বদলে আমরা লিখতে পারি, I2 কোনটা, I2 হচ্ছে এটা। I2 এর বদলে কি লেখা যাবে, আচ্ছা এটা ছিল আমার V3, আমি এটা মুছে দিছি, যেহেতু এটা V3 ছিল তার মানে এটাও কি, এটাও V3 হবে। আচ্ছা I2 এর বদলে কি লেখা যায়, I2 টা স্টার্ট হচ্ছে V1 থেকে, এন্ড হবে V3 তে, আর এখানে আমার R এর ভ্যালু কত, R এর ভ্যালু হচ্ছে 2। তো I2 এর বদলে আমরা লিখতে পারি V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2। আর আমার এখানে ছিল হচ্ছে 5। তো এখান থেকে পাই হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4 প্লাস, আচ্ছা আমি স্টেপ 2 তে রেফারেন্স নোডের ভোল্টেজের ভ্যালু কত ধরে নিছিলাম, 0 ধরে নিছিলাম। তো এখানে রেফারেন্স নোড কি, রেফারেন্স নোড হচ্ছে 3। তো নোড 3 এ ভোল্টেজের ভ্যালু আমি কত ধরে কাজ করছিলাম, 0 ধরে। তো এখানে আমার V3 এর ভ্যালুটা হবে 0।
তো এখানে V3 এর বদলে আমি বসাতে পারি হচ্ছে 0। তো এখানে যদি 0 বসাই তাহলে কি আমার আর আসলে V3 টা লেখা লাগতেছে না। তো এটাকে যদি আমি সাজায় লিখি মানে ইকুয়েশন আকারে লিখি তাহলে আমার আসে হচ্ছে V1 মাইনাস V2 প্লাস আসে হচ্ছে 2V1 ইকুয়ালস টু এখানে আসে হচ্ছে 20। তো এখান থেকে পাই হচ্ছে 3V1 মাইনাস V2 ইকুয়ালস টু হচ্ছে 20। তো এটা হয়ে যাচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। সেম কাজটা করব আমি আরেকটা নন রেফারেন্স নোডের জন্য। তার মানে কি করব আমি এখন নোড 2 তে কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাপ্লাই করব আমি নন রেফারেন্স নোডগুলোতে, যেহেতু এই সার্কিটের দুইটা নন রেফারেন্স নোড আছে তো আমার দুইটা নোডেই কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এখন আমি নোড নাম্বার 2 তে কেসিএল অ্যাপ্লাই করব। KCL at node 2। আচ্ছা, কেসিএল মানে জানি আমরা হচ্ছে ওই নোডটা থেকে যে পরিমাণ কারেন্ট এন্টার করবে তার সাম হবে ওই নোডটা থেকে যে পরিমাণ কারেন্ট লিভ করবে তার সামের সমান। এখন আমরা নোড 2 তে চলে আসি। এটা হচ্ছে নোড 2। আচ্ছা, এখানে কয়টা পার্ট, এটার সাথে কয়টা কানেক্টেড এলিমেন্ট আছে? 1টা 2টা 3টা 4টা। তো আমি একদম উপরের থেকে স্টার্ট করি, এখান থেকে স্টার্ট করি। দেখেন নোড 2 থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট কি হচ্ছে, লিভ করতেছে। মানে নোড 2টা থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্টের ডিরেকশনটা দেখেন, সে কি করতেছে, নোড 2টা থেকে বের হয়ে যাচ্ছে। তো আমি 5টাকে বসাবো হচ্ছে লিভের জায়গায়। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করুন, এই জায়গাটা অনেকের কনফিউশন ক্রিয়েট হয়। এবার দেখেন, এবার আসতেছে হচ্ছে 4 ওহম রেজিস্টর। ভালো করে খেয়াল করেন, 4 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে I4 কারেন্টটা কি হচ্ছে, নোড 2 তে এন্টার করতেছে। এই পজিশনটা খেয়াল করেন, এই পোরশনটা খেয়াল করেন। এখানে কি হচ্ছে, I4 কারেন্টটা কি করতেছে, আমার নোড 2 তে এন্টার করতেছে না। দেখেন এই ডিরেকশনটা যেহেতু এইদিকে, তো I4 কারেন্টটা কি করতেছে, নোড 2 তে এন্টার করতেছে। তো I4 টাকে আমি বসাই দিব হচ্ছে এন্টারের জায়গায়। এটা হচ্ছে I4। আচ্ছা, এটার এই পার্টেরও কাজ শেষ। এরপরে আমরা চলে আসি হচ্ছে এই পোরশন। এখানে কারেন্টের কোনো ডিরেকশন দেওয়া নেই যে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টটা আমার নোড 2 তে এন্টার করবে নাকি নোড 2টা থেকে লিভ করবে। যেহেতু কোনো ইনফরমেশন দেওয়া নাই তাই আমি চোখ বন্ধ করে ধরে নিব যে আমার এই ব্রাঞ্চের ভিতর দিয়ে কারেন্টটা হচ্ছে লিভ করবে। তো ধরে নিই এখান দিয়ে যে কারেন্টটা লিভ করবে তার নাম হচ্ছে I6 এবং ডিরেকশনটা হবে নিচের দিকে। লিভ যেহেতু করবে নোড 2 থেকে তাই ডিরেকশনটা হবে নিচের দিকে, আর I6টা বসে যাবে হচ্ছে লিভের জায়গায়।
তিনটার কাজ শেষ। এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। এখন লাস্টে আসে হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। এখন আমার কোশ্চেন হচ্ছে, বলেন তো 10 এই ভ্যালুটা কি এন্টারের জায়গায় বসবে নাকি লিভের জায়গায় বসবে? এন্টার ম্যাম। এন্টারে বসবে। কারণ কি, 10 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ডিরেকশনটা হচ্ছে নোড 2 এর দিকে, নোড 2 তে এন্টার করতেছে, তো 10টা বসবে হচ্ছে এন্টারে। আচ্ছা, i4 কত লেখা যাবে দেখেন, এর আগের বারে লিখে আসছি i4 লেখা যাবে হচ্ছে এই ভ্যালুটা, v1 v2 ডিভাইডেড বাই 4, v1 v2 divided by 4 plus n equals to 5 plus i6 equals to কত লেখা যাবে? i6 হচ্ছে এটা, i6 হচ্ছে এই পোর্শনটা। তো এটা ভালো করে খেয়াল করেন, i6 টা শুরু হচ্ছে v2 থেকে, i6 টা শেষ হবে হচ্ছে v3 তে গিয়ে। তো আমি এখানে লিখতে পারি v2 minus v3 divided by 6। i6 হচ্ছে এইখানে যে কারেন্টটা আছে সেটা শুরু হচ্ছে v3 থেকে, শেষ হচ্ছে শুরু হচ্ছে v2 থেকে, শেষ হচ্ছে v3 তে। আর এখানে রেজিস্টরের ভ্যালুটা কত? রেজিস্টরের ভ্যালুটা হচ্ছে 6। আচ্ছা, আমরা কি জানি, যেহেতু 3টা হচ্ছে রেফারেন্স নোড, তো আমার এখানে v3 টা 0 দিয়ে রিপ্লেস হবে। তো আমি এখান থেকে লিখতে পারি, তো এই ভ্যালুটা রিপ্লেস হবে হচ্ছে 0 দিয়ে। আচ্ছা, এই কাজটা আমি হচ্ছে রাইট সাইডে করতেছি, এখানে যে ক্যালকুলেশনটা সেটা আমি রাইট সাইডে করতেছি। তো আমি কি পেলাম, v1 মাইনাস v2। আচ্ছা, নোট আমি এখানে যে কাজটা করতেছিলাম লেফট সাইডে, সেটা আমি রাইট সাইডে করতেছি। তো আমার ইকুয়েশন 1 পাই হচ্ছে 3v1 মাইনাস v2 ইকুয়ালস টু 20। এটা ছিল আমার ইকুয়েশন নাম্বার 1। আর ইকুয়েশন নাম্বার 2টা আমি বের করার ট্রাই করতেছি, আমি পাচ্ছি v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 4। এই যে এই পোর্শনটুকু লিখলাম। তারপরে হচ্ছে প্লাস 10 equals to 5 plus v2 minus v3 divided by 6, v2 minus v3 divided by 6। তো এখানে v3 এর ভ্যালুটা হচ্ছে 0, যেহেতু v3 টা হচ্ছে রেফারেন্স নোড। এই যে এখানে দেখেন v3 এর ভ্যালুটা হচ্ছে আমার 0। তো আমি যে এখানে ইকুয়েশনটা পাই, সেখানে আমি v3 টা রিপ্লেস করি হচ্ছে 0 দিয়ে। তাহলে আমার ইকুয়েশনটা আসে হচ্ছে এরকম, v1 minus v2 divided by 4 plus 10 equals to 5 plus v2 by 6। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি,
যদি ক্যালকুলেশন করি তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এরকম v1 মাইনাস v2 বাই 4 প্লাস 10 ইকুয়ালস টু 5 প্লাস v2 বাই 6। এখানে 10টাকে আমি রাইট সাইডে নিয়ে যাই আর এটাকে আমি লেফট সাইডে নিয়ে আসি। তো v1 minus v2 by 4 minus v2 by 6 equals to আসে হচ্ছে -5। তো এখানে যদি হচ্ছে হিসাব করি, ধরলাম হচ্ছে 24, এখানে আসে হচ্ছে 6v1 minus 6v2 minus হচ্ছে 4v2 equals to হচ্ছে -5। তো এখানে ক্যালকুলেশন করলে 6v1 মাইনাস 10v2 আর 24-এর সাথে 5 গুণ দিলে আসে হচ্ছে 4 5 20 শূন্য মাইনাস 120 আসে। তো এটা আসে হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশনটা, 6v1 minus 10v2 equals to -120। তো এখান থেকে আমরা পাই হচ্ছে 6v1 minus 10v2 equals to -120। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এরপর আমরা কি করব, এরপরের কাজ হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 কে সলভ করে v1 এর ভ্যালু বের করা, v2 এর ভ্যালু বের করা। তো আপনারা ইকুয়েশনটা সলভ করে আমাকে বলেন যে v1 এর ভ্যালু কত আসে আর v2 এর ভ্যালু কত আসে। এটার জন্য আপনারা অনলাইনে ক্যালকুলেটর আছে, 1 ইকুয়েশন সলভার, এটা দিয়ে যদি সার্চ দেন 1 ইকুয়েশন সরি 2 ইকুয়েশন সলভার, 2 ইকুয়েশন হচ্ছে সলভার দেন যদি, তারপরে প্রথম যেই হচ্ছে লিংকটা আছে ওখানে ক্লিক করেন, তারপর এখানে ভ্যালুগুলোকে বসায় দেন। ভ্যালুগুলো আসতেছে হচ্ছে আচ্ছা প্রথমটার জন্য লিখবো হচ্ছে 3, তারপরে -v1 যেহেতু তাই এখানে লিখবো হচ্ছে -1 আর এখানে লিখবো হচ্ছে 20। তো এখানে লিখি 20 আর নিচেরটার ক্ষেত্রে লিখবো 6, এখানে আসবে 6, এখানে আসবে হচ্ছে -10 আর এখানে আসবে হচ্ছে -120। তারপর আপনি এক্সিকিউট দিলে ভ্যালুগুলো চলে আসবে। আচ্ছা x মানে হচ্ছে v1, তো v1 এর ভ্যালু কত হবে, v1 এর ভ্যালু আসবে 13.33 ভোল্ট আর v2 এর ভ্যালু আসবে হচ্ছে 24। আচ্ছা তাইলে আমার v1 এর ভ্যালু আসতেছে হচ্ছে এত, v2 এত আর v3 এর ভ্যালু তো আমরা আগে থেকে বের করে রাখছি, v3 হচ্ছে 0 ভোল্ট। তো আমার এই সার্কিটে 3টা নোড আছে, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমি 3টা নোডের ভোল্টেজের ভ্যালুগুলো বের করে ফেলব। তো নোডাল অ্যানালাইসিসের মেইন চ্যালেঞ্জ যেটা হয় বা মেইন প্রবলেম হয় সেটা হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করা। কেসিএল অ্যাপ্লাই করে আমি যে ইকুয়েশনটা পাই, আপনারা দেখবেন যে নোডাল অ্যানালাইসিসে যে 4টা স্টেপের কথা বলছি ম্যাক্সিমাম 3 নাম্বার স্টেপে গিয়ে আমাদের গন্ডগোল হয়। তো আপনারা যখন খাতায় ম্যাথ করবেন বা ম্যাথ সলভ করবেন মানে প্র্যাকটিস করবেন তখন এই স্টেপটা আপনারা খুব মনোযোগ দিয়ে সলভ করার ট্রাই করবেন এবং মনে রাখবেন আপনাদের ধরেন এই ম্যাথটা 5 নাম্বার যদি থাকে, ধরেন 5 মার্কস, এর ভিতরে 3 মার্কস থাকবে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে, মানে কেসিএল অ্যাপ্লাই করে আপনি যে ইকুয়েশনটা পাবেন সেই ইকুয়েশনগুলা আসলো কিনা আপনার ঠিকঠাক মতো।
তো স্টেপ 3 তে আপনাদের থাকবে হচ্ছে 3 মার্কস আর বাকি স্টেপগুলো থাকবে হচ্ছে 2 মার্কস। তো 3 নাম্বার স্টেপটা খুবই ভালো করে খেয়াল করতে হবে। তো এটা ছিল আমাদের এক্সাম্পল 3.1। আপনারা সবাই এখন প্র্যাকটিস প্রবলেম 3.1টা এখন করবেন। প্র্যাকটিস প্রবলেম 3.1। আচ্ছা, এক্সাম্পল 3.2টা দেখা লাগবে না, কারণ কি? কারণ এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স আছে। ডিপেন্ডেন্ট সোর্স মানে যেখানে এরকম ডায়মন্ড শেপের সোর্স থাকবে সেগুলাকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। এই ম্যাথটা দেখা লাগবে না। প্র্যাকটিস প্রবলেম 3.2টাও দেখতে হবে না। সবাই এখন এই ম্যাথটা ক্লাসে সলভ করে। তো স্টেপগুলো আবার বলে দিচ্ছি। স্টেপ হচ্ছে এই 4টা স্টেপ। আচ্ছা, আমাকে কি করতে হবে? আমাকে সবার প্রথমে হচ্ছে নোডগুলাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই সার্কিটে কয়টা নোড আছে? স্টেপ 1টা হচ্ছে নোডগুলাকে আইডেন্টিফাই করা। 3টা নোড আছে। এটা একটা নোড, এটা একটা নোড, এটা আরেকটা নোড। তো এই সার্কিটটার ক্ষেত্রে এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 3.1। এই সার্কিটের ক্ষেত্রে আমার নোডস আছে হচ্ছে 3টা। কি কি? 1 2 3। তারপর আমাকে কি করতে হবে? আমরা এখন স্টেপ 1টা করতেছি, নোডাল অ্যানালাইসিসের স্টেপ 1টা দেখতেছি। আচ্ছা, নোটস এর পর আমাকে কি করতে হবে? এসেনশিয়াল নোটস গুলাকে বের করতে হবে। এখন নোট 1, নোট 2 এবং নোট 3 এর মধ্যে এসেনশিয়াল নোড কারা কারা? এসেনশিয়াল নোড হচ্ছে সেই সকল নোড যাদের কানেক্টেড এলিমেন্টের সংখ্যা 3 বা 3 এর বেশি। তো নোডগুলার মধ্যে থেকে আমাকে এসেনশিয়াল নোডগুলাকে বের করতে হবে। নোড 1 কি একটা এসেনশিয়াল নোড? হ্যাঁ। নোড 1 একটা এসেনশিয়াল নোড, নোড 2 ও একটা এসেনশিয়াল নোড, 3 ও একটা এসেনশিয়াল নোড হবে। 3 হচ্ছে এই নোডটা। আচ্ছা, তারপর কি করতে হবে? এসেনশিয়াল নোডের ভিতর থেকে আমাকে একটাকে রেফারেন্স নোড ধরতে হবে। একটাকে রেফারেন্স নোড ধরতে হবে। তো আমি ধরে নিব হচ্ছে আমার সার্কিটে যেটা একদম হচ্ছে নিচের দিকে থাকবে বা গ্রাউন্ডের সাথে থাকবে, অথবা গ্রাউন্ড দাও না থাকলেও যেটা নিচের দিকে থাকবে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে রেফারেন্স নোড। তো রাইট সাইডের সার্কিটের ক্ষেত্রে আমি ধরে নিই হচ্ছে 3টা হচ্ছে রেফারেন্স নোড। তাইলে নন রেফারেন্স নোড হচ্ছে বাকি যেগুলা থাকে। এসেনশিয়াল নোডের ভিতরে বাকি যেগুলা থাকে 1 আর 2, সেটা হয়ে যাবে আমার নন রেফারেন্স নোড। এটা হচ্ছে আমার স্টেপ 1 এর কাজ। স্টেপ 2 হচ্ছে আমার হচ্ছে নোডগুলোর মধ্যে ভোল্টেজের ভ্যালু অ্যাসাইন করা। আমি ধরে নেই
নোড 1 এ ভোল্টেজের ভ্যালু হচ্ছে V1, নোড 2 তে ভোল্টেজের ভ্যালু হচ্ছে V2, আর নোড 3 তে ভোল্টেজের ভ্যালু হচ্ছে V3, এবং V3 যেহেতু রেফারেন্স নোড, তো V3 এর ভ্যালুটা সেট করা হবে হচ্ছে 0 দিয়ে। এটাই হচ্ছে আমার স্টেপ 2। ধরে নেই নোড 1 এ ভোল্টেজের ভ্যালু V1, নোড 2 তে ভোল্টেজের ভ্যালু হচ্ছে V2, আর নোড 3 তে ভোল্টেজের ভ্যালু হচ্ছে V3, এবং 3 টা যেহেতু রেফারেন্স নোড, তাই হচ্ছে এর ভ্যালুটা সেট করি 0 দিয়ে। এতটুকু হচ্ছে আমার স্টেপ 2। স্টেপ 3 টা কি? স্টেপ 3 টা হচ্ছে এখন আমার নন রেফারেন্স নোডগুলোতে KCL অ্যাপ্লাই করা। নন রেফারেন্স নোডগুলোতে KCL অ্যাপ্লাই করা। এখানে নন রেফারেন্স নোড দুইটা, তো একবার আমরা অ্যাপ্লাই করব KCL নোড 1 এ, আরেকবার আমরা KCL অ্যাপ্লাই করব হচ্ছে নোড 2 তে। আচ্ছা, আমরা যদি নোড 1 এ KCL অ্যাপ্লাই করি, আমরা জানি KCL মানে হচ্ছে enter equals to leave, তো নোড 1 হচ্ছে এটা, এটার সাথে তিনটা ব্রাঞ্চ কানেক্টেড বা তিনটা এলিমেন্ট কানেক্টেড। আমি যদি লেফট সাইডেরটা চিন্তা করি, এটা খেয়াল করে দেখেন, 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স থেকে কারেন্ট কি করতেছে, আমার নোড 1 এ এন্টার করতেছে। এন্টার করতেছে কিভাবে বুঝলাম? এটা ডিরেকশনটা খেয়াল করেন, ডিরেকশনটা হচ্ছে এদিকে, তো ডিরেকশনটা কি করতেছে, নোড 1 এর দিকে যাচ্ছে। তো আমি 1টাকে বসাবো হচ্ছে এন্টারের ঘরে। আচ্ছা, তারপর আমরা এঁকে নিব 2 ওহম। 2 ওহমে কোনো কারেন্টের ইনফরমেশন দেওয়া নাই, আমি ধরে নেই কারেন্টের ভ্যালুটা হচ্ছে I2, এবং ডিরেকশন যেহেতু দেওয়া নাই, ডিরেকশন দেওয়া না থাকলে আমি কি ধরে নিই নোড 1 থেকে ওই কারেন্টটা লিভ করতেছে, তো I2টা বসবে হচ্ছে লিভের জায়গায়। আচ্ছা, দুইটা নিয়ে নিলাম, এবার 6 আসতেছে, তো ধরে নিই 6 এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I6, এবং সেটা নোড 1 থেকে লিভ করবে। কেন লিভ করবে? কারণ যেহেতু এখানে এন্টার বা লিভের কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাই আমি ধরে নিব যে I6 কারেন্টটা আমার নোড 1টা থেকে লিভ করবে, তো I6টা বসাবো হচ্ছে এইটাই। আচ্ছা, I2 ইকুয়ালস টু কত লিখতে পারি? I2টা স্টার্ট করে কত থেকে? I2টা স্টার্ট করে হচ্ছে V1 থেকে, এন্ড করে হচ্ছে V3 তে। তো I2 লিখতে পারি V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2, আর I6টা লিখতে পারি V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 6, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 6। এরপর আমরা কি করব? এরপর আমরা হচ্ছে একে একটা ইকুয়েশনের আকারে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা ইকুয়েশন 1 পাবো। এরপর কি করব? সিমিলার কাজটা আমরা নোড 2 এর ক্ষেত্রে করব। নোড 2 তে আমরা KCL অ্যাপ্লাই করব। তো আমরা জানি হচ্ছে এন্টার টু লিভ, আচ্ছা নোড 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে নোড 2,
এটার সাথে 3টা ব্রাঞ্চ কানেক্টেড। সো আমি রাইট থেকে স্টার্ট করি। 4টা কোথায় বসবে, এন্টারের ঘরে নাকি লিভের ঘরে? লিভের ঘরে। নোড 2 এর রেসপেক্টে লিভে বসবে। আচ্ছা, এরপরে আমি 7টা নিয়ে যদি চিন্তা করি, এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই। সো ইনফরমেশন দেওয়া না থাকলে আমরা ধরে নিই যে কারেন্ট এবং কারেন্টের একটা নাম দেই i7। তো i7টা যাবে হচ্ছে লিভের ঘরে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে এই ব্রাঞ্চটা। এই ব্রাঞ্চের ক্ষেত্রে আমার কারেন্টটা হচ্ছে i6 এবং i6টা কি করতেছে, আমার নোড 2 তে এন্টার করতেছে। এই যে ডিরেকশনটা দেখেন, ডিরেকশনটা হচ্ছে এদিকে। এদিকে থাকলে কি হয়, আমার কারেন্টটা নোড 2 তে এন্টার করে। তো আমি i6টাকে এখানে বসাই। এরপরে আমি এটার মতো v1 দিয়ে রিপ্লেস করব। i6 এর বদলে আমি কত বসাতে পারি, i6 এর বদলে এটা বসাতে পারি, v1 minus v2 by 6 equals to 4 প্লাস i7 equals to কত লেখা যাবে, i7 হচ্ছে এটা v2 minus v3 divided by 7, v2 minus v3 divided by 7। তো এখান থেকে আরেকটি ইকুয়েশন পাবো। ফাইনালি দুইটা ইকুয়েশন যদি সলভ করি তাহলে আমি v1 v2 এবং v3 এর ভ্যালুগুলা পেয়ে যাব। তো আপনারা যেটা করবেন, আপনারা আজকে বাসায় গিয়ে এক্সাম্পল 3.1 এবং প্র্যাকটিস প্রবলেম 3.1 এই দুটো সলভ করবেন। তো এটা যদি আপনারা ঠিকঠাক বুঝতে পারেন তাহলে নোডাল অ্যানালাইসিসের বাকি যতগুলা ম্যাথ আছে সেগুলা বুঝা কোনো ব্যাপার না। মানে এই দুইটা হচ্ছে বেসিক, এবং সবসময় নোডাল অ্যানালাইসিসের ম্যাথগুলা সলভ করার সময় এখানে আমি যে স্টেপগুলা লিখছি মাথায় রেখে সলভ করবেন। মানে এই স্টেপ ওয়াইজ যদি আপনি আগান তাইলে দেখবেন আপনাদের গন্ডগোল হবে না। তো এই দুইটা ম্যাথ আপনারা বাসায় গিয়ে সলভ করবেন। এই দুইটা যদি করতে পারেন তাইলে নোডাল অ্যানালাইসিসের 100% কনসেপ্টটা আপনারা বুঝে গেছেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? নোডাল অ্যানালাইসিসের আরো দুইটা ম্যাথ দেখবো আমরা, এক্সারসাইজের দুইটা ম্যাথ দেখবো। ম্যাথ দেখার পর আমরা হচ্ছে মেশ অ্যানালাইসিসে চলে যাব। আচ্ছা, আশা করতেছি সবাই বুঝতে পারছেন। যারা বুঝেন নাই তারা আবার রেকর্ডিংটা দেখে আপনারা হচ্ছে বাসায় করার ট্রাই করবেন। তো আপনারা যেটা করেন, আপনাদের আইডিটা চ্যাট বক্সে লিখে দেন। ম্যাম, এক্সাম সম্পর্কে কি কোনো আপডেট আছে? এক্সাম সম্পর্কে আপডেটটা মেবি আপনারা থিওরি কোর্সগুলোতে অলরেডি হচ্ছে বলে দেওয়া আছে যে আপনাদের হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, আপনারা সবাই হচ্ছে